ছাত্ররা তোমরা লাস্ট যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল তিনটে ভাগ ছিল, একটা এমসিকিউ, একটা শূন্যস্থান আর একটা হচ্ছে এক কথায় উত্তর। এই প্রশ্নের উত্তরগুলো আমি একটু আলোচনা করে দিই। তোমরা যদি প্রশ্নটা ভালো করে দেখো, প্রথম প্রশ্নটা ছিল এ এবং বি দুটো মূলদ সংখ্যা হলে নিচের কোনটি সঠিক। দেখো, এ আর বি যদি দুটো মূলদ সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার বি মূলদ সংখ্যা হবে। এটা ঠিক নয়। কেন নয়? অনেক কারণে নয়। যদি এ এবং বি 0 হয়, এ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে এ টু দি পাওয়ার বি ইজ ইকুয়াল টু 0 টু দি পাওয়ার 0 মানে অসংজ্ঞাত। এছাড়া অনেক উত্তর আছে। যেমন ধরো, এ যদি তুমি -3 নাও, বি যদি হাফ নাও, তাহলে এ টু দি পাওয়ার বি হচ্ছে -3 টু দি পাওয়ার হাফ, তার মানে √3। এটা একটি কাল্পনিক সংখ্যা। ঠিক এই কারণে এইটা উত্তর নয়। দ্বিতীয়টা হচ্ছে এ বাই বি। আমরা জানি দুটো মূলদ সংখ্যার ভাগফল মূলদ সংখ্যা হয় যদি হরটা অশূন্য হয়। এখানে এ আর বি যে কোনো দুটো মূলদ সংখ্যা বলেছে, তার মানে বিটা 0 হলেও হতে পারে। সেই জন্য এটা সবসময় মূলদ সংখ্যা হয় না, সেজন্য বি উত্তর হবে না। তৃতীয়টা ছিল এ প্লাস বি বাই এ মাইনাস বি। দেখো, এটা মূলদ হবে যখন এ মাইনাস বি নট ইকুয়াল টু 0। আমাকে এ আর বি দুটো মূলদ বলেছে, তারা অসমান কিনা বলেনি। তার মানে তারা যদি অসমান হয় তখন এটা মূলদ হবে না, তার মানে এটা সবসময় মূলদ হচ্ছে না। তাহলে কোনটা হবে? এ বি ইন্টু এ প্লাস বি, এটা সবসময় মূলদ হবে। কারণ আমরা জানি দুটো মূলদ সংখ্যার যোগফল সবসময় মূলদ, তার মানে এটা মূলদ প্লাস মূলদ, এটা মূলদ হয়ে গেল। আর দুটো মূলদ সংখ্যার গুণফল সবসময় মূলদ, তাহলে এইটা মূলদ, এটা মূলদ। আবার দুটো মূলদ সংখ্যার গুণফল মূলদ, এটা মূলদ, এটা মূলদ, গুণ করলে মূলদ। সেই জন্য এটার উত্তর হবে ডি। 1 নম্বরের উত্তর হবে ডি। 2 নম্বরটা বলছে নিচের কোনটি 2.2/3 সমতুল্য মূলদ সংখ্যা। এই প্রশ্নটায় কোনো উত্তরটাই সঠিক নেই, সবকটা উত্তরই ভুল আছে। তাহলে এখানে আছে 2.2/3 মানে 8/3। এর সমতুল্য মূলদ সংখ্যা পেতে গেলে আমরা কি করি? এটাকে 2/2 অথবা 3/3 অথবা 4/4 এরকম যা খুশি দিয়ে গুণ করে দিতে হয়। অর্থাৎ এমন একটা সংখ্যা যাকে কাটাকুটি করার পর আবার 8/3 আসবে। মজার ব্যাপার হচ্ছে এখানে কোনোটাই কাটাকুটি করার পর 8/3 আসছে না। সেই জন্য এখানে কোনোটাই সঠিক উত্তর নয়। বোঝা গেল? এই প্রশ্নটা ভুল ছিল। 3 নম্বর হচ্ছে এ আর বি দুটো স্বাভাবিক সংখ্যা হলে কোনটা হবে। দেখো, দুটো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এ টু দি পাওয়ার বি সবসময় স্বাভাবিক সংখ্যা হয়। কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু 0 আসে না, আর ঋণাত্মক আসে না, ভগ্নাংশ আসে না। স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 থেকে শুরু। সেই জন্য এখানে প্রথমটাই উত্তর হবে। দ্বিতীয়টা নাও হতে পারে, এ বাই বি ছিল, নাও হতে পারে। ধরে এটা হচ্ছে 1, বিটা হচ্ছে 2, তাহলে 1 2 নিশ্চয়ই স্বাভাবিক সংখ্যা নয়। এবার বলছে এ প্লাস বি বাই এ মাইনাস বি হবে। এটাও একই রকম, এটা 2, বিটা 1 ধরে নাও, তাহলে দেখো 2 আর 1 3, 3 বাই এটা 3, বিটা 2 ধরে নাও, 3 আর 2 5, 1 ধরে নাও, 3 আর 1 4 বাই 3। এরকম অনেক উদাহরণ তুমি পেতে পারো, অনেক কিছু করে এটা পাওয়া যায়। এবং সবচেয়ে বড় কথা, এ আর বি যদি 0 হয়ে যায়, এটা নিচে 0 হয়ে যাবে, ফলে হচ্ছে না। ঠিক একই রকম ভাবে এ বি বাই এ প্লাস বি, এটাও মূলদ নাও হতে পারে, এটা স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। তুমি এটা মান ধরে নাও 4 আর 5, তাহলে 4 গুণ 5 বাই 4 যোগ 5, দেখো 20/9। মূলদ সংখ্যা নিশ্চয়ই এটা স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে 3-এরটারও উত্তর হলো এ। ছাত্ররা, এবার আসি আমরা 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক বলছে একটা পাইচিত্র অঙ্কনের সময় কোনো একটি শ্রেণীর কেন্দ্রীয় কোণ পাওয়া গেল 78 ডিগ্রি। তাহলে সেটির পরিসংখ্যা যদি 540 হয়, তাহলে এবং মোট পরিসংখ্যা যদি 540 হয়, তাহলে ওই শ্রেণীর পরিসংখ্যা কত? এইটা করতে গেলে তোমাকে কেন্দ্রীয় কোণ পরিমাপের সূত্রটা জানতে হবে। কেন্দ্রীয় কোণ পরিমাপের সূত্র কি?
কেন্দ্রীয় কোণ পরিমাপের সূত্র হচ্ছে এফআই বাই সামেশন এফআই ইন্টু 360। এফআই মানে হচ্ছে এই শ্রেণীর পরিসংখ্যা, আর এটা হচ্ছে মোট পরিসংখ্যা 360। তাহলে এইটা ইকুয়াল টু থিটা। তাহলে তোমাকে এফআইটা বের করতে বলেছে, তাহলে এফআইটা জানি না, মোট পরিসংখ্যা জানি 540 গুণ 360 ইকুয়াল টু থিটা। এটা কত বলেছে? 78। এখানে দেখো কাটাকুটি হচ্ছে 18 দুগুণে 18 3, তাহলে এফআই কত দাঁড়াচ্ছে? 78 গুণ 3/2, এটা কাটো 39। তাহলে এবার গুণ করে পেয়ে যাচ্ছ কোনটা উত্তর আসছে? 117, অর্থাৎ বি দাগ হলো উত্তর। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বরে আসো। 5 নম্বরে কতগুলো ভগ্নাংশ দিয়েছে, তাদের লবগুলো সব কটা সমান। খেয়াল করো, তোমরা সাধারণত ছোট থেকে বড় সাজাও হর সমান করে, ছোট থেকে বড় কিন্তু লব সমান করেও সাজানো যায়। সেক্ষেত্রে কি হয়? যার হর ছোট সে বড়, যার হর ছোট সে বড়। সেই হিসেবে হরে দেখো আছে 7, 11, 13 আর 5। তাহলে সবচেয়ে বড় কে? 5, সবচেয়ে ছোট 5, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13। তাহলে সব কটা লবে 2 বসিয়ে দাও, 2। তাহলে এটা সবচেয়ে বড়, তাহলে অপশন হয়ে গেল এইটা। এই অপশনটা কোথায় আছে? দেখো এই অপশনটা আছে সিতে, সি দাগে। এটা হয়ে গেল 5-এর উত্তর। 6 নম্বরের উত্তরটা দেখো, একটি দ্রব্যের বলছে 6 নম্বরটা, একটি দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 30% বাড়িয়ে দাম ধার্য করা হলো। ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে বিক্রি করলে কত শতকরা লাভ বা ক্ষতি হবে? এই অঙ্কগুলো আমরা কি করব? ক্রয় মূল্যটাকে 100 ধরে নেব, কিছু লেখার দরকার নেই, তুমি এমসিকিউ করছো তো, তুমি জানলে ক্রয় মূল্য 100, 30% 12 মানে 130 টাকা হয়ে গেল ধার্য মূল্য। এবার 20% ছাড় দিচ্ছে, 20%, তাহলে এর 20% কত? ইন্টু 20। ঠিক এভাবেই অঙ্কটা হিসাব করবে, ঠিক এভাবে, কিচ্ছু লেখার দরকার নেই। করবে যখন 0 0, তার মানে 26। তাহলে 130 থেকে 26 বাদ দিলে কত হলো? 104। মনে মনে বলছি, তাহলে 100 থেকে 104 কত বেশি? 4 বেশি। তাহলে উত্তর হচ্ছে 4% প্রফিট হবে। তাহলে 4% প্রফিট হচ্ছে এ দাগে। তাহলে এইটার উত্তর হবে এই। বোঝা গেল? দেখো 6-এর পর আমরা আসবো 7 নম্বরে। 7 নম্বরটায় কি বলছে প্রশ্নটা যদি তোমরা দেখো, 7 নম্বর প্রশ্নে বলছে একটি পাত্রে 7:5 অনুপাতে কি কি ছিল? সিরাপ ও জল ছিল। ওই মিশ্রণের কত অংশ তুলে নিয়ে সম আয়তন জল মেশালে নতুন মিশ্রণে জল এবং সিরাপের পরিমাণ সমান হবে। দেখো এটা 5:7 ছিল। আমি কি ধরে নিই, খেয়াল করো আমি কিরম ভাবে অঙ্কটা করছি। আমি ধরে নিলাম এইটার আয়তন ছিল 5-এর সাথে যোগফলে যেহেতু 12x লিটার ছিল, আমি তার থেকে তুলে নিলাম 12y লিটার হিসাবের সুবিধের জন্য, যেহেতু 5-এর সাথে 12 আছে, 12 ধরলে হিসাবটা সহজ হবে। এবার এইটা এর কত অংশ? এইটার কত অংশ? সোজা হচ্ছে y/x, 12y/12x, তার মানে y/x অংশ। তাহলে আমাকে y/x এর মানটা বের করে নিলেই অঙ্ক হয়ে যাবে। এবার দেখো এত লিটারে জল সিরাপ কত ছিল? 7x, জল ছিল 5x। সহজেই পেয়ে যাচ্ছি যেহেতু যোগফল। এইটা কত হচ্ছে? 7y 5y। এবার দেখো সিরাপটা ফেলে দিয়েছি, এইটা ফেলে দিয়েছি, দিয়ে সমপরিমাণ জল মিশিয়েছি, কারণ জলটা কম ছিল। তাহলে কি হলো? সিরাপ কমলো, জল বাড়লো। জল কতটা বাড়লো? যতটা সিরাপ কমলো। সিরাপ কমেছে কত? এইটা। তাহলে সিরাপ কমলো কত? এইটা। জল বাড়লো কত? 7y। তার মানে এইটা ইকুয়াল টু এইটা, এখন অনুপাতটা সমান বলে দিয়েছে। তাহলে 7x মাইনাস 7y ইকুয়াল টু 5x প্লাস 7y। 5x টা এদিকে নিয়ে আসো, 2x হয়ে গেল। 7y টা এদিকে নিয়ে গেল, 14y হয়ে গেল। তাহলে দেখো এক্সটা ডান দিকে নিয়ে যাও, 14টার দিকে নিয়ে যাও, 2/14 ইকুয়াল টু y/x 1/7। তাহলে উত্তর হয়ে গেল কত? 1/7 অংশ। 1/7 হচ্ছে ডি দাগের উত্তর। দেখেছো আমি অঙ্কটা কিভাবে করলাম? অনুপাত আছে বলে যোগফল যেটা আছে তত এক্স ধরে নিলাম,
তাতে আমার হিসাবটা সহজ হয়ে যাবে। 8 নম্বর অঙ্কটায় আসি। 8 নম্বর অঙ্কটাও উত্তর ভুল আছে, যেগুলো আছে উত্তর ভুল আছে, কোনো কারণে উত্তর ভুল আছে। মনে রাখবে 3x² মাইনাস 2x প্লাস 5কে x মাইনাস 2 দ্বারা ভাগ করলে, এটাকে যদি তুমি x মাইনাস 2 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষটা কত হয়ে যাবে? ভাগশেষ হয়ে যাবে এই x মাইনাস 2, তো তাহলে x মাইনাস 2 ইজুকাল টু যদি 0 ধরো, তাহলে x কত হচ্ছে 2, তো এখানে x এর জায়গায় 2 বসিয়ে দেবে। 2 বসিয়ে দিলেই ভাগশেষটা পেয়ে যাবে। তাহলে কত হয়েছিল? 3x³ ছিল, সরি, তাহলে 3 ইন্টু 2 কিউব, x এর জায়গায় 2 বসিয়েছি, মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5, তাহলে 3 8 24, 8 3 8 24 থেকে 4 বাদ গেল 20, আর 5 25, তাহলে উত্তর হবে 25। এটাতে কোনো উত্তর নেই, তাহলে এটা সবকটা উত্তরই ভুল, তাহলে এটা অ্যাটেম্প করলেই পুরো নম্বর পাবে। 9 দাগের অঙ্কটা এসে বলেছি a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0 এবং a প্লাস বি প্লাস সি হোল কিউব ইজ ইকুয়াল টু 27 abc হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2c স্কোয়ারের মান কত? তুমি দেখো a প্লাস বি প্লাস সি হোল কিউব, a প্লাস বি প্লাস সি নট ইজ ইকুয়াল টু 0, তাহলে a প্লাস বি প্লাস সি হোল কিউব যদি এটা হয়, তাহলে a প্লাস বি প্লাস সি কত দাঁড়াচ্ছে? 3 a টু দি পাওয়ার 1/3, b টু দি পাওয়ার 1/3, c টু দি পাওয়ার 1/3। আবার দেখ a কে লেখা যায় a টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস b টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব প্লাস c টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব, এটা লেখা যায়। এবার দেখো a প্লাস বি প্লাস সি যদি অশূন্য হয়, তাহলে a টু দি পাওয়ার 1/3 প্লাস b টু দি পাওয়ার 1/3 প্লাস c টু দি পাওয়ার 1/3 অশূন্য হয়ে যেতে পারে, আবার শূন্য হয়ে যেতে পারে, কারণ যদি কোনো একটা 0 হয়ে যায়, কোনো একটা যদি 0 হয়ে যায়, এবিসি এর কোনো একটা তো 0 হইতেই পারে, সেক্ষেত্রে a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার 1/3 0 হয়ে যেতে পারে। ফলে এখান থেকে আমরা a ইজুকাল টু বি ইজুকাল টু সি বা এই ধরনের কোনো সম্পর্ক পাচ্ছি না, ফলে এর অনেক মানই এটাকে স্যাটিসফাই করতে পারে। সেই হিসেবে দেখলে আমরা বলতে পারি এখানে ওই ডি হচ্ছে উত্তর, কোনোটাই সঠিক না, ডি হয়ে যাবে আমাদের উত্তর। দেখো 10এরটা বোধহয় সবচেয়ে সোজা অঙ্ক। আমরা জানি a মাইনাস বি হোল কিউব ইজুকাল টু a কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো এইটা ইজুকাল টু আমাকে দেওয়া আছে a কিউব প্লাস p² বি মাইনাস qab মাইনাস বি কিউব। তার মানে এই দুটো যদি আমরা সমান করে দিই, তুলনা করে দিই, p ইজুকাল টু পাচ্ছি -3, আর এই দুটো যদি তুলনা করি আমরা পাচ্ছি q ইজুকাল টু -3, তাহলে p প্লাস q কত হয়ে গেল? -6, তার মানে তাহলে p প্লাস q দাঁড়ালো -6, তাহলে অ্যান্সার হয়ে গেল সি। সিতে দেখো -6 আছে। পরের অঙ্কটা দেখো বলেছে a প্লাস বি প্লাস সি ইজুকাল টু 0 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজুকাল টু কত? বলে 4টে অপশন দিয়েছে। আমরা তো জানি এটা হলে এটা হচ্ছে 3abc, কিন্তু 3abcটা কোনো অপশানে নেই, এটা -3abc আছে, তাহলে সেটা হবে না, তাহলে কোনটা হবে? মজার জিনিস দেখো a ইজুকাল টু মাইনাস অফ বি প্লাস সি, বি এটা থেকে আমরা পাচ্ছি b ইজুকাল টু মাইনাস অফ সি প্লাস এ, আর সি ইজুকাল টু মাইনাস অফ এ প্লাস বি। তাহলে এই তিনটে যদি গুণ করে দাও, দেখো abc ইজুকাল টু মাইনাস অফ a প্লাস বি, একটু সাজিয়ে লিখলাম, b প্লাস সি, সি প্লাস এ, তাহলে 3abc ইজুকাল টু কত দাঁড়াচ্ছে? -3 ইন্টু এইটা। দেখো এইটা উত্তরে আছে, অপশানে বি দাগে আছে, তার মানে উত্তর হবে বি দাগে উত্তরটা দেওয়া আছে। নেক্সট হচ্ছে 12 নম্বর। 12 নম্বর হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 10 ইজুকাল টু x মাইনাস পি ইন্টু x মাইনাস 5 হলে পি এর মান কত? এটা আমরা খুব সহজে করতে পারি, দুভাবে করতে পারি। এক হচ্ছে দেখো ধ্রুবক পদ -10, আর ধ্রুবক পদ আসবে এই দুটো গুণ করে, তাহলে এই দুটো গুণ করে ডান দিকটা যদি ভাঙো, ধ্রুবক পদ আসবে 5p
এখানে ধ্রুবক পদ -10, তাহলে 5p ইকুয়াল টু -10 ইকুয়াল টু -10, তাহলে p ইকুয়াল টু -2। এটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতিও তুমি পেতে পারো, এখানে তুমি এক্স এর যা খুশি একটা মান বসিয়ে দাও, 1 2 3 4 0 যা খুশি বসিয়ে দাও। ধর আমি 1 বসালাম, 1 বসালে কি পাচ্ছি 1 বিয়োগ 3 -10, 1 বসালে কি পাচ্ছি 1 - p 1 - p। তাহলে কত হলো 10 3 13 -12, এটা হলো -4 ইন্টু 1 - p। 4 এটা গিয়ে কেটে গিয়ে দেখো 3, দেখো p ইকুয়াল টু কত দেওয়া হলো -2। যা খুশি 4 5 6 যা খুশি বসিয়ে করতে পারো। তাহলে p এর মান কত দেওয়া হলো -2, অর্থাৎ এ দাগের উত্তর হচ্ছে সঠিক। বলছে 13 নম্বর, দুটি বহুপদী সংখ্যামালা লসাগু এবং গসাগুর ভাগফল 2x³ সংখ্যামালাদের কয়প্রস্থ মান পাওয়া যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে লসাগু বাই গসাগু ইকুয়াল টু 2x³। তাহলে সংখ্যা দুটো কপ্রস্থ মান। অ্যাকচুয়ালি কি হয়, লসাগু বাই গসাগুকে যত রকম ভাবে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যাবে, ঠিক তত রকম ভাবে সংখ্যা দুটো হতে পারে, তত রকম হতে পারে। এবার ভাবো এটাকে কত রকম ভাবে দুটো পরস্পর মৌলিক সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারো। 1 নম্বর, তুমি 1 গুণ 2x³ করতে পারো, তাহলে সংখ্যা দুটো হচ্ছে এটাই গুণ গসাগু, এটা গুণ গসাগু। 2 নম্বর, এটাকে লিখতে পারো 2 ইন্টু x³, তার মানে একটা সংখ্যা হচ্ছে 2 ইন্টু গসাগু, আর একটা হচ্ছে x³ ইন্টু গসাগু। আর একটা লিখতে পারো x³ ইন্টু 2y, তাহলে সংখ্যা দুটো হচ্ছে x³ ইন্টু গসাগু প্লাস 2y ইন্টু গসাগু। আর একটা লিখতে পারো y ইন্টু 2x³, দেখো এদের গসাগু কিন্তু 1 হচ্ছে, এমন দুটো সংখ্যা যাদের গসাগু 1। তাহলে এর বেশি কিছু তুমি করতে পারবে না, 4। তাহলে উত্তর হচ্ছে এদের 4 রকম মান পাওয়া যাবে। তার মানে সি দাগ হলো আমাদের উত্তর, সি 4 রকম মান পাওয়া যাবে। নেক্সট হচ্ছে 14 বলছে x ইকুয়াল টু -1 হলে 1 প্লাস এক্স প্লাস x² প্লাস x³ প্লাস ডট 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 প্লাস x⁻100 এর মান কত। মজার ব্যাপার হচ্ছে এগুলো করতে হয় কি করে, 100 পর্যন্ত আমি 100টা লিখবো না, যেহেতু 100 আছে আমি দেখবো দুটোর যোগফল কত, 4টের যোগফল কত, 6টার যোগফল কত, দেখবে একটা সূত্র বেরিয়ে আসছে। ধরো দুটো যদি বলতাম যোগ কত, x ইকুয়াল টু 1 প্লাস -1 ইকুয়াল টু 0। 4টে হলে কি হতো, যুগ্ম নেব 1 x এর জায়গায় -1, -1 এর স্কোয়ার প্লাস 1 -1 এর কিউব -1, দেখো এটাও 0 হচ্ছে, দুটো হচ্ছে 0 হচ্ছে, 4টেও 0 হচ্ছে, তার মানে 100টা তো 0ই উত্তর হবে। তার মানে এটা উত্তর দাঁড়ালো 0, এ 14 হলো এ, অপশন এ। 15, তাহলে একটা ত্রিভুজ বলেছে, একটু ছবিটা আঁকবে। ত্রিভুজ বলেছে ABC, তার এডি মধ্যমা বলে ছবিতে কয় জোড়া অনুরূপ কোণ উৎপন্ন হচ্ছে। অনুরূপ কোণ আমরা সাধারণত আমাদের একটা ধারণা, অনুরূপ কোণ মানে দুটো সমান্তরাল সরল রেখা হবে, তাহলেই অনুরূপ কোণ উৎপন্ন হবে। না, দুটো অসমান্তরাল সরল রেখা ছেদ করলেও এরকম কোণ দুটোকে অনুরূপ কোণ বলে। এর সঙ্গে যদি মিল রাখো তাহলে দেখো এই 1-এর অনুরূপ কোণ 1, এই দুটো অনুরূপ কোণ, আর এই 2 এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এইটা, আর কোনো এরকম কোণ নেই। তাহলে কটা অনুরূপ কোণ তৈরি হয়েছে, কজোড়া, 2 জোড়া। তাহলে এটা উত্তর হবে এ, 2 জোড়া, 2 জোড়া। বুঝে গেল? এটা হলো 15। এবার আসো 16। বলেছে x-5 ডিগ্রি কোণের পূরক কোণ কত। খুব সোজা, 90 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দেবো, x-5 ডিগ্রি। খুব সহজেই বুঝতে পারছো, এটা 95 - x ডিগ্রি হয়ে যাবে। দেখো এই দুটো যোগ করো, 90 হচ্ছে কিনা, তাহলে 95 - x ডিগ্রি হয়ে যাবে। তাহলে হচ্ছে বি দাগ। তাহলে 16 হয়ে গেল, 13 14 15 16, তাহলে
আর রইল 4টে। দেখো 16-র পর আমরা আসছি 17। আমি হয়তো একটু দ্রুত বলছি, তোমরা তো ভিডিওটা আবার চালিয়ে দেখতে পাবে, সুবিধে আছে, নাহলে 2-3বার শুনে নিতে পারবে। 17 ত্রিভুজ এ বিপি এরম ছবি আঁকতে হয়। এবিপি এর এ আর পি এর অন্তঃসমদ্বিখণ্ডক দুটির মধ্যবর্তী কোণ কি হবে? কিছু বলেনি। দেখো আমরা জানি এই কোণটা হবে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল b/2, আমরা এটা পড়েছি। তার মানে 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রির সঙ্গে বি তো আর নেগেটিভ কোণ না, তাহলে এই কোণটা সবসময় 90 ডিগ্রি থেকে বড়, অর্থাৎ এটা স্থূল কোণ। আর বি কোণের সর্বাধিক মান তো 90 ডিগ্রি, 180 ডিগ্রি হতে পারে, ফলে এটা কখনোই 180 ডিগ্রি থেকে বড় হবে না, কারণ b/2 এর সর্বাধিক মান 90 ডিগ্রি যখন এ আর সি 0। সেরকম কেরাম ত্রিভুজ ভগবান জানে, তাহলে সেরকম হতে পারে। তাহলে বি কোণ সর্বাধিক হলে 180 হতে পারে, সেক্ষেত্রে এটা 180 ডিগ্রির মধ্যে থাকবে, তার মানে এটা 90 থেকে 180-র মধ্যে থাকছে, তার মানে এটা স্থূলকোণ। তার মানে এটা কোথায় হয়ে গেল? স্থূলকোণ হচ্ছে বি দাগে। চলে এসো 18-র দাগে। একটি সামান্তরিকের কর্ণদ্বয় যদি সমান হয়, এটা আমরা ক্লাস 8-এ অনেক বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। একটা সামান্তরিক কর্ণ দুটো যদি সমান হয়ে যায়, তাকে সেটাকে সবসময় আয়তক্ষেত্র হবে, বর্গক্ষেত্র নাও হতে পারে, কিন্তু আয়তক্ষেত্র হবে, কারণ বর্গক্ষেত্ররা এক বিশেষ ধরনের আয়তক্ষেত্র। ক্লিয়ার? রম্বসের কর্ণ দুটো সমান হলে তো সেটা বর্গক্ষেত্র হয়ে যায়, রম্বসে সামান্তরিক, কিন্তু রম্বসে সাধারণত কর্ণগুলো সমান হয় না, হলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায়। তা সবকটি হতে পারে বলে এটা উত্তর হবে না। হ্যাঁ, কোনটা হবে? আয়তক্ষেত্র হবে, বাকিগুলো হবে, হতে পারে, নাও হতে পারে, একটা ব্যাপার আছে, কিন্তু হবেই কোনটা? হবেই হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এখানে উত্তর হবে সি। 19 এবিসি এর এবি বলছে 8 সেন্টিমিটার, বিসি বলছে 8 সেন্টিমিটার, আর সিএ বলছে 8 সেন্টিমিটার, যেখানে 0 লেস দেন আর লেস দেন 1। তার মানে আর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ দিয়ে কোনো সংখ্যাকে যদি গুণ করো, তার পরম মানটা ছোট হতে থাকে, পরম মানটা ছোট হতে থাকে। প্রকৃত ভগ্নাংশ দিয়ে পরম মান কথাটা কেন বললাম? কারণ প্রকৃত ভগ্নাংশ কিন্তু ঋণাত্মক হতে পারে। তুমি ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশ দিয়ে যদি গুণ করো, তাহলে আসলে মানটা ছোট, একবার বড়, ছোট বড় অনেক কিছু হতে পারে, কিন্তু ম্যাগনিচিউড হয়ে যায়। যেমন এসব ক্ষেত্রে কি করতে হয়, 0 থেকে 1-এর মধ্যে আর এটা মান ধরে না, ধরো হাফ হলে এটা 8, এটা 4, এটা 2, তার মানে 8, 4, 2, 8-এর মান যদি হাফ ধরো, তাহলে সবচেয়ে বড় কোনটা পাবো? সবচেয়ে বড় বাহু কোনটা? এবি। সবচেয়ে ছোট কোনটা হবে? সিএ। তাহলে বড় থেকে ছোট সাজানো আছে, তাহলে এবি যদি বড় হয়, তাহলে এবির বিপরীত কোণ অ্যাঙ্গেল সিটা বড়। বিসি মেজো, তাহলে বিসির বিপরীত কোণ অ্যাঙ্গেল এটা বড়, তারপরে আর এর অ্যাঙ্গেল বিটা তারপরে। এবার দেখো কোথায় এটা আছে, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল, আমি উল্টো দিকে লিখেছি, অর্থাৎ এখানে ডিতে আছে, উল্টে দিয়ে লিখছি, যে অপশনটা আছে সেটা ডিতে আছে। আজকে আছে আজকের লাস্ট 20 নম্বর। পরের ভিডিওতে আমরা বাকি শূন্যস্থানগুলো এবং এক কথায়গুলো আমরা আরো দুটো ভিডিওতে দেখব। বলছে একটা ত্রিভুজের অন্তঃকোণগুলোর মান দেওয়া আছে, দিলে এক্স এর মান কত? খুব সোজা, অন্তঃকোণগুলো মানের যোগফল 180 ডিগ্রি করে দাও, হয়ে যাবে। একটা কোণ বলেছে 70 - x, আর একটা বলেছে 50 - 2x, আর একটা বলছে 100 - 7x, তাহলে এটা ইকুয়াল টু 180। -x - 2x হচ্ছে -3x, -7 হচ্ছে -10x। 70, 50, 120, এটা হয়ে গেল 220, ইকুয়াল টু 180। তাহলে এই 220 এদিকে নিয়ে যাও, তাহলে কত হলো? -40।
10 আর 40 কেটে গেল 4, তাহলে এক্স এর মান কত হয়ে গেল 4। খেয়াল করে দেখো এখানে এক্স এর মাথায় কিন্তু ব্র্যাকেটে কিন্তু এখানে একটা ডিগ্রি দেওয়া আছে, ফলে তুমি যদি এখানে এক্স এর জায়গায় 4 ডিগ্রি লেখো তাহলে ভুল হয়ে যাবে, ডিগ্রির মাথায় ডিগ্রি, ডাবল ডিগ্রি, ডবল এম এ হয়, ডবল ডিগ্রি আমি শুনিনি, তাহলে এরকম হয়ে গেল। সেই জন্য 4 ডিগ্রিটা উত্তর হবে না, 4 হবে, অর্থাৎ ডিটা উত্তর হবে। তাহলে এমসিকিউ গুলো বুঝতে পারলে দুটো অঙ্কের অপশনগুলো ভুল ছিল, বাকিগুলো সব ঠিকই আছে। তাহলে এইগুলো কিভাবে করে দেখলে তো, এরম ভাবে যদি করো তোমার কতক্ষণ সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু লাগে না। এমসিকিউ শর্ট কোশ্চেন ঠিক এভাবে করতে হয়। আমি আগের ভিডিওটা তো আগেও এরকম একটা 50 নম্বরের প্রশ্নের ভিডিও দিয়েছি, সেটাতেও দেখবে আমি এভাবেই অঙ্কগুলো করে দিয়েছিলাম। তোমরা এভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা যখন বড় হয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে, চাকরি পরীক্ষা দিতে যাবে, তখন কিন্তু তোমাদের অঙ্ক এভাবে করতে হবে। যেভাবে তোমরা করো বড় বড় করে লিখে লিখে, ওভাবে করলে চাকরি আর এই জীবনে পাওয়া হবে না। এই জীবনে চাকরি পেতে গেলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। ভালো থাকবে, আর অঙ্কগুলো আবার নিজে একবার করে করবে। শুধু এভাবে নয়, বইয়ে যতগুলো অঙ্ক আছে, বড় বড় অঙ্ক আছে প্রশ্নমালা, সেগুলোকে এরম ভাবে শর্টে করে অ্যান্সার বের করা প্র্যাকটিস করবে, কারণ এটা তোমার লাগবে। এবং এটা যদি ক্লাস 8 থেকে প্র্যাকটিস না করো, তাহলে উঁচু ক্লাসে গিয়ে 11-12 কি যখন তোমরা এমসিকিউ করবে, এখন সব পরীক্ষা এমসিকিউ টাইপ হয়ে গেছে, এমসিকিউ করবে, তখন দেখবে তোমার প্রচুর সময় লেগে যাচ্ছে। এরম ভাবে যদি এখন থেকে ক্লাস 8 থেকে এভাবে অঙ্ক করা প্র্যাকটিস করো, স্কুলের পরীক্ষায় যখন আসবে বড় করে লিখে করবে, কিন্তু বাড়িতে যখন একটা বড় অঙ্ক নেবে, বড় অঙ্কটা নিয়ে প্রথমে হিজিবিজি করে, আগে এরকম হিজিবিজি করে উত্তরটা বের করে নেবে, তারপর তুমি বড় বড় করে লিখে উত্তরটা বের করো। আগে উত্তরটা বের করে নেবে, দেখবে উত্তরটা বেরিয়ে গেল, এর সঙ্গে কি হবে, তুমি পুরো অঙ্ক কষাটা তুমি পেয়ে গেলে, রুট ম্যাপটা কিভাবে অঙ্কটা কষতে হবে, তারপর দেখবে কষতে বেশি সময় লাগছে না। কিন্তু এটা তোমাকে শিখতে হবে এবং এখন থেকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, আর যা দুষ্টুমি করবে সব বাড়ির ভেতরে, বাড়ির বাইরে গিয়ে কোনো দুষ্টুমি না।